ফিনপালসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে আছেন একজন ফাইন্যান্সিয়াল এক্সপার্ট। তার ওয়াল স্ট্রিট, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং একাডেমিয়া 3 জায়গারই এক্সপিরিয়েন্স আছে। তিনি জনাব সাজিদ অমিত। তার কাছ থেকে আমরা আসলে তিনি রিসেন্টলি বেশ কয়েকটা রিসার্চের কাজ করেছেন, যেগুলো জিওপলিটিক্স, তার সাথে ইকোনমিক্স অ্যান্ড যে ফাইন্যান্সিয়াল মার্কেটের কি প্রভাব, সুদূর প্রসারী প্রভাব, যে বিশ্ব ব্যবস্থার এখন যে পরিবর্তন হচ্ছে সেগুলো সম্পর্কে শুনব। বিনিয়োগের জন্য মিড টার্ম টু লং টার্ম এই বিনিয়োগে আমাদের আসলে কি করা উচিত, গোল্ডের উপর এই এখনকার কি প্রভাব পড়ছে, ইকুইটি মার্কেটে আমাদের ইনভেস্টমেন্ট কিভাবে করা উচিত হবে, সব কিছুই তার কাছ থেকে শুনব। সাজিদ ভাই, স্বাগতম। Thank you, Babu bhai. It's a pleasure to be here with your audience. The setup was সুন্দর, very excited. আমরা জিওপলিটিক্স দিয়ে প্রথমে শুরু করি, সো দ্যাট আমরা গ্লোবাল ইকোনমির কোন দিক যাচ্ছে সেটা বুঝতে পারি আর কি। না, ডেফিনেটলি আসলে ইকোনমিক্স, পলিটিক্স এগুলো তো আসলে সেপারেট করা খুব ডিফিকাল্ট। আমার একজন বন্ধু সেদিন বলতেছিলেন যে 2026 থেকে 30 হচ্ছে পয়সা বানানোর সময়। তো আমার ওখান থেকে আসলে আমরা যারা এই স্টক মার্কেট নিয়ে কাজ করি দেশে বিদেশে, আমার তো এই স্টক মার্কেট এই যাত্রার সূত্রপাত তো আসলে ওয়াল স্ট্রিটেই। তো তখন থেকে আসলে আমেরিকায় নজর থাকতো, এবং আমেরিকা যখন আমরা করতাম না, অ্যানালাইজ করতাম স্টক প্রাইস বলেন, আমরা কিন্তু সবসময় দেখতাম যে যুদ্ধ কোথায় হচ্ছে বা কমোডিটি প্রাইস কি হচ্ছে। এটা বাংলাদেশে কেউ করে না তা না, অনেকেই করে। জিওপলিটিক্যালি যদি বলি, আমার মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে উই অল আন্ডারস্ট্যান্ড উই আর লিভিং ইন আ মোমেন্ট অফ গ্রেট চেঞ্জ, তাই না? মানে আসলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে লিবারেল ইনস্টিটিউশনগুলো হয়েছিল, এই ব্রেটন উডস ইনস্টিটিউশন, ওগুলো তো এখন পুরোপুরি ধুলিসাৎ হয়ে গেছে বললেই হয়। ট্রাম্প গভর্নমেন্ট এসে দেখা যাচ্ছে, এবং এখানে শুধু ট্রাম্পকে একা চিন্তা করলে হবে না। মানে এখন আমেরিকার মার্কেট ফোর্স দিয়ে যদি বলি, ট্রাম্প তো একটা সিম্পটম। ট্রাম্প রিপ্রেজেন্টস এ ক্লাস। Trump represents a class, he represents a force, a market force. Right. এখন মার্কেট ফোর্স ইজ সাচ যে আমরা দেখতে পাচ্ছি যে এই ডি-ডলারাইজেশন ইজ ইনএভিটেবল, কারণ এখন আমেরিকা ইজ নট দ্য অনলি সুপার পাওয়ার। আমি যদি বলি চায়না এসব বিষয়ে আবার খুব শাই, চায়না কিন্তু খুব শাই একটা সুপার পাওয়ার, এবং চায়না কিন্তু ইন্টারেস্টিংলি একা সুপার পাওয়ার না, চায়না কিন্তু অনেক ছোটোখাটো রিজনাল সুপার পাওয়ার সাথে কাজ করছে। অ্যান্ড ইন্ডিয়াকে ছোটোখাটো বলা ঠিক কিনা জানি না, বাট ইন্ডিয়া ইজ এ রিজনাল হেজেমন ইন মেনি ওয়েজ। ইন্ডিয়া, রাশিয়া, চায়না এরা কিন্তু একটা ব্লক। এই ব্রিক যে টার্মটা, যেটা গোল্ডম্যান স্যাক্স কিন্তু আসলে জানেন, এই টার্মের পিছিয়ে গোল্ডম্যান স্যাক্সের কোনো মিনিং ছিল না, তারা জাস্ট BRIC একসাথে করে এসেছিল সাউথ আফ্রিকা। এটা ফোরকাস্ট করেছিল যে এই দেশগুলোতে অনেক গ্রোথ হবে, এই দেশগুলো যে একসাথে হবে একটা পলিটিক্যাল ফোর্স তৈরি করবে, এটা থেকে বুঝে নেই যে তারা নতুন কারেন্সির কথা চিন্তা ভাবনা করবে। এবং কারেন্সি নতুন আসলেও, ধরেন সামনের বছর ইন্ডিয়া ব্রিক প্রেসিডেন্সি অ্যাসিউম করতে যাচ্ছে, হয়তো জানেন। দেখেন বিভিন্ন জায়গায় এখন সমস্যা আমেরিকার। ইন্ডিয়া রাশিয়া থেকে তেল কিনে, এটা ইন্ডিয়ার জন্য একটা বড় পাওয়া, কারণ ইন্ডিয়া আনলাইক বাংলাদেশ, আনলাইক নেপাল, তাদের ইনফ্লেশনের প্রেশার কম হয়, কারণ তারা অল্প দামে তেল পাচ্ছে। তারা তো কখনোই এটা ফোর্সিক করবে না, করবে নাহলে তাদের ইকোনমিতে তো ইনফ্লেশন বেড়ে যাবে। এই তেলটা তারা কিনছে রুপিজে, ডলারে না। চায়না যে তেল কিনতো ভেনেজুয়েলা থেকে বা কিনবে আগামীতে, চায়না বিভিন্ন জায়গা থেকে যখন তেল কিনে ইত্যাদি, তারা ইয়নে কিনতে চায়। চায়না অনেক বছর ধরে চেষ্টা করতেছে এই ব্রিক দেশগুলোকে বলতে, তোমরা ইয়নে ট্রেড করা শুরু করবো, যেটা আমরা শুনিনি, কারণ ডলার ইজ স্টিল দ্য রিজার্ভ কারেন্সি। কিন্তু এটা এমন না যে চলে যাচ্ছে বা এটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যখন ইউক্রেনের মাধ্যমে রাশিয়া আক্রমণ করে, বা অনেকেই বলে যে হয়তো এখানে ইউক্রেনই করেছে, বা আমরা তো জানি যে আমেরিকার ওয়েপেন্স ইউরোপে যায়, ইউরোপে বাইডেন উস্কে দিয়েছে পুরোপুরি তাই। তখন কিন্তু একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, রাশিয়ান গভর্নমেন্টের, রাশিয়ার যত ট্রেজারি ডিপোজিট ছিল প্রায় $680 বিলিয়ন, ওটা কল ব্যাক করে। ওটার পরে তো সেন্ট্রাল ব্যাংকের তো ভয় সৃষ্টি হয়। ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংক বলেন, চায়নায় বলেন, ইমিডিয়েটলি চায়না তাদের গোল্ড বাইং বাড়িয়ে দেয়। সেন্ট্রাল ব্যাংকগুলোতে অল ওভার দ্য ওয়ার্ল্ড, চাইনিজ সেন্ট্রাল ব্যাংক, রাশিয়ান সেন্ট্রাল ব্যাংক, ব্রাজিলিয়ান সেন্ট্রাল ব্যাংক, গোল্ড বাইং ইজ গোয়িং থ্রু দ্য রুফ। এখন ইতিহাসে ওয়ান অফ দ্য ফার্স্ট মোমেন্টস যখন গোল্ড ইনভেস্টমেন্ট সেন্ট্রাল ব্যাংকগুলোতে এত বেড়ে গেছে, প্রায় ডলার ইনভেস্টমেন্ট সমান। এটাকে আমরা বলি ডি-ডলারাইজেশন। এটা আগে কেমন ছিল, লাইক 10 ইয়ার্স আগে যদি আমরা বলি? এটা 10 ইয়ার্স আগে অনেক জায়গায় 10-15% ছিল। আমি একটা গ্রাফ করেছি, গ্রাফটা আমি হয়তো আপনাদের, আমার যেটা বললাম আর কি, মেবি আমরা একটা ফলো আপ আর্টিকেল করবো। গ্রাফটা পুরো স্ট্রেট খাড়া ইন টার্মস অফ আপনার গোল্ড বাইং,
সেন্ট্রাল ব্যাংকে, এবং আপনি যদি ডলার এই ডাইভেস্টমেন্ট দেখেন, স্ট্রেট কামিং ডাউন। সেন্ট্রাল ব্যাংকস আর মুভিং অ্যাওয়ে ফ্রম ডলার্স, এটা হচ্ছে ফার্স্ট সিগন্যাল। বড় বড় অ্যাসেট ম্যানেজার্স আর মুভিং অ্যাওয়ে ফ্রম ডলার্স। বড় বড় সভরেন ওয়েলথ ফান্ডস, অনেক সভরেন ওয়েলথ ফান্ড আছে, মিডল ইস্টে আছে, সিঙ্গাপুরে আছে, নরওয়েতে আছে, মুভিং অ্যাওয়ে ফ্রম ডলার্স। এই ফিয়াট কারেন্সি, পেপার কারেন্সির মূল্য এখন কম। দ্যাটস জাস্ট আ ফ্যাক্ট। আমরা যদি গোল্ডের প্রাইস দেখি লাস্ট 25 বছর, 50 বছর, 30 বছর, 100 বছর, আমরা দেখি হচ্ছে গোল্ডের প্রাইস বেড়ে কমে বাড়তেছে, রাইট? গোল্ড তো বেড়ে যাচ্ছে সবসময়। মজার বিষয় হচ্ছে অনেকে আবার কাউন্টার আর্গুমেন্ট দেয় যে না, গোল্ডের প্রাইস আগে এরকম দুবার বাড়ছিল, 83-তে একবার বাড়ে, তারপর পড়ে যায়, তারপর 20 বছর ফ্ল্যাট ছিল। তো এটা কেন ভিন্ন একটা, মানে ওয়াই ইউ সেইং ইটস এ ডিফারেন্ট টাইম? আমি বলতে চাচ্ছি দিস ইজ আ ভেরি ডিফারেন্ট টাইম। It's a very different time কারণ this is the first time in history since the Second World War যেখানে de-dollarization is real। এই ব্রিক্সের এই ফেনোমেননটা, যে এতগুলা মাল্টিপোলার ওয়ার্ল্ডে যে ফেনোমেননটা আসতেছে, এটা ফার্স্ট টাইম ইন হিস্ট্রি হচ্ছে। সো আমি যেটা বুঝি, এবং আমার অনেক বন্ধুরা ওয়াল স্ট্রিট অ্যানালিস্ট, আমি নিজেও একজন ওয়াল স্ট্রিট অ্যানালিস্ট ছিলাম, সো আই এম ইন টাচ উইথ মেনি ওয়াল স্ট্রিট অ্যানালিস্ট, গ্লোবাল অ্যানালিস্টস। Brother, everyone is forecasting gold price minimum $5,000-6,000 পৌঁছাবে পার আউন্সে। হিসাব বলতে আমি আউন্সে যদি বলি, এখন আমেরিকা 4,500, বাংলাদেশে ভরি হিসাব আমরা জানি অ্যাট দিস মোমেন্ট বোধহয় 2.5 লক্ষ প্লাস। সো ফ্র্যাঙ্কলি স্পিকিং, এটা মানে 50% বাড়া, 25% বাড়া এই বছরে ইজ ভেরি রিয়েল। অনেকের ফোরকাস্ট হচ্ছে 2030-এর মধ্যে, স্পেশালি যদি গ্লোবাল ডিস্টারবেন্সগুলো কন্টিনিউ করে, ইরানকে এখন আক্রমণ করবে। আমরা জানি যে বড় বড় ওয়ারশিপ যাচ্ছে ইরানের, অ্যাজ বি স্পিক হচ্ছে, রাইট? ছবি দেখছেন বোধ হয়, ইউএসএস এব্রাহাম, ওদের বিশাল বড় ওয়ারশিপ ইরানে যাচ্ছে। ট্রাম্প বলতেছে এটা এমনিই যাচ্ছে, প্রিকশন, আর কি প্রিকশনের জন্য খরচ করতেছে, কারণ এই ওয়ারশিপটাকে ইউএস সোর্স থেকে ইরানে নেওয়া তো বিশাল খরচের বিষয়, রাইট? বিলিয়নসের খরচের বিষয়, এগুলো হুদায় খরচ হচ্ছে। ওয়াই দিস হ্যাপনিং? আচ্ছা, ওটা পরে যে হোয়াট উইল হ্যাপেন, এই ইরানে যে একটা স্ট্রেট আছে, যে লজিস্টিক শিপিং ওখান থেকে যায়, স্ট্রেট অফ হরমুজ বলা হয়, ওখানে তো তেল, অয়েল পাসেস থ্রু দ্যাট। ওটা ফুল ব্লকেট না হলে একটু যদি 20%-ও একটা সাপ্লাই কনস্ট্রেন্ট হয়, তেলের দাম ধাপ করে বেড়ে যাবে, রাইট? গোল্ড প্রাইস উইল ইনক্রিজ। এই ডিস্টারবেন্সগুলো কি হয়? গোল্ড প্রাইস বাড়ে, বিকজ গোল্ড ইজ এ সেফ হেভেন। ইউ ডোন্ট ট্রাস্ট পেপার কারেন্সি এনিমোর, ইউ ট্রাস্ট সামথিং ইউ ক্যান হোল্ড। অনেকে ঘড়ি কেনা শুরু করছে এই সময়, জানেন, বিকজ ইটস আ ট্যাঞ্জিবল অ্যাসেট। ইনফ্যাক্ট এটা আরেকটু ডিসকাশন করবো। ইয়েস, আ লট অফ পিপল আর সেইং যে এই সুইস ওয়াচেসগুলো আর গোয়িং টু বি কারেন্সি ইন দ্য ফিউচার। কথা এবং প্যান্ডেমিক সময় দেখলে দাম বেড়েছিল, অ্যাজ ইউ মাইট নো। অনেকে বলে প্যান্ডেমিক ওয়াজ আ ট্রায়াল রান। তো মজার বিষয়টা হচ্ছে যে আমরা এটাও দেখতে পাচ্ছি যে ওয়েস্ট অ্যাজ আ কনসেপ্ট ভেঙে যাচ্ছে। ওয়েস্টের পিছনে কিছু সিকিউরিটি ইন্টারেস্ট টাইড ছিল, কিছু গ্লোবাল ইকোনমিক ইন্টারেস্ট টাইড। এই কনসেপ্টগুলো সবই আসলে ড্রিভেন বাই ক্যাপিটালিজম, রাইট? ওয়েস্ট বলতে ইন্ট্রিনসিক কিছু নাই। আপনি যদি 500-600 বছর আগে যান বা 200 বছর আগেও যান, আপনি কিন্তু একজন জার্মান, একজন আমেরিকানের মধ্যে কোনো মিলই পাবেন না। হয়তো গায়ের রং সেম, তাদের ভাষা আলাদা, ইভেন একজন ফ্রেঞ্চ, একজন জার্মান, তারাও এক ছিল না। এই ব্রিটিশ আর ফ্রেঞ্চ তো 100 বছর যুদ্ধ করছে, আমরা জানি, রাইট? 100 বছর যুদ্ধ কি কখনো দেখছেন করতে সাধারণভাবে কাউকে? সো এই জিনিসগুলো তো কিছুটা ক্যাপিটালিজম দ্বারা নিয়ন্ত্রিত, রাইট? লিডার্স, মাস মিডিয়া দিয়ে এগুলোকে একটা ম্যানুফ্যাকচার্ড কনসেন্ট বলা হয়, যেটাকে কালচারালি একটা আর্টিফিশিয়াল কালচার তৈরি করে একত্র রাখা হয়েছে। এটা তো ভেঙে যাচ্ছে। ট্রাম্প ওয়ান্স গ্রিনল্যান্ড তো জরুরি তাদের জন্য, কারণ এখন যে নতুন রেস, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রেস, এখানে তো রেসে তো সত্যি চায়না এগিয়ে আছে। কারণ চায়নার পুরো সাপ্লাই চেইন চায়না নিজে কন্ট্রোল করে। চায়নার হাতে রেয়ার মিনারেলস আছে, এই ইভির জন্য লাগে, আমেরিকার কাছে তো নেই। আপনি দেখেন বিওয়াইডি, যে চাইনিজ কম্পারেটর টু অলরেডি টেসলাকে সারপাস করেছে। এদের রেভিনিউ বেশি, কিন্তু টেসলার ভ্যালুয়েশন কয়েক গুণা বেশি। কারণ পুরো আমেরিকান ইকোনমিটা ওভার ফাইন্যান্সিয়ালাইজ, এই ভ্যালুয়েশনটা সাস্টেনেবল না। এখন তাদের ডেটা সেন্টার করতে হবে, কত খরচ সামনে আছে। একটা ডেটা সেন্টার বলে একটা শহরের সমান ইলেকট্রিসিটি কনজিউম করে। এগুলো জাস্টিফাই করার জন্য অ্যাক্সেস টু মিনারেলস, তারপরে সিকিউরিটি রাউট, ওই যে আপনার গ্রিনল্যান্ডে ওইটা ওই জায়গা বলে আপনার এই স্প্রিংয়ের দিকে বরফ গলা শুরু করেছে, তখন শিপিং লাইনগুলো ওপেন আপ হয়ে যায় রাশিয়ার জন্য। আপনি যদি ওয়ার্ল্ড ম্যাপটা উপর থেকে দেখেন, দেখবেন রাশিয়া গ্রিনল্যান্ডের খুব কাছে। সো এটা তো আমেরিকার জন্য সিকিউরিটি থ্রেট তারা বলতেছে। সো এটা তারা দখল করতে চাচ্ছে। দখল করা মানে নেটোকে ভেঙে দেওয়া। ট্রাম্প যে প্রেসিডেন্সির শুরু থেকে বলতো না ক্যানাডাকে, যে আমি কিনবো, ক্যানাডা দখল করব, কেন বলতো? শুরুতে গ্রিনল্যান্ড দখল করে বলতো, মানুষ মনে করতো পাগল। ও তো পাগল না, ও কিছু কথা বলতে বলা হয়েছে। হি ইজ আ মার্কেটার। ও এই ফরেন পলিসি মুভগুলোকে পাবলিকের কাছে বিক্রি করতে পারতেছে।
বা অ্যাক্টিং ক্রেজি, রাইট? তো খুব ইন্টারেস্টিং টাইম। সো ডি-ডলারাইজেশন হচ্ছে আই থিঙ্ক আমাদের জন্য ইন্টারেস্টিং টাইম, কারণ আমরা অনেক রিজনাল ব্লকও দেখতে পাচ্ছি। আপনি দেখেন এখন একটা ইসলামিক নেটো তৈরি হয়ে গেছে। সাউদি আরেবিয়া এই যখন ইসরায়েল কাতারকে আক্রমণ করে, আমরা সবাই জানি একটা সিচুয়েশন হয়, এরপরে কি হলো, সাউদি আরেবিয়া পাকিস্তান একটা প্যাক্ট করলো, রাইট। যে যদি সাউদিকে অ্যাটাক করা হয় এটা পাকিস্তানকে অ্যাটাক করার সমান হলো না জিনিসটা। এই প্যাক্টে জয়েন করেছে এখন টার্কি। টার্কির সাথে ইন্ডিয়ার সম্পর্ক খুব খারাপ, ইউ মাস্ট নো দিস। সাউদির সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো, বাট টার্কি, সাউদি এবং পাকিস্তান হ্যাভ আ প্যাক্ট। ইন্ডিয়ার সাথে ইউএর একটা প্যাক্ট হলো, আপনি যদি শুনতে পেয়েছেন রিসেন্টলি, এটা শোনা যাচ্ছে যে ইউএই সাউদির প্রচুর যুদ্ধ হচ্ছে, ইউ মাস্ট নো দিস, সুদানে। তো এই যে গ্লোবাল কিছু সেমাই ছোটোখাটো মিডল কান্ট্রি ব্লক তৈরি হচ্ছে, এগুলোও তো ইম্পর্টেন্ট। আমাদের দেশের জন্য এটা ভেরি ইন্টারেস্টিং টাইম, ভেরি ইন্টারেস্টিং টাইম। হাউ ডু উই ম্যানুভার আমেরিকা, হাউ ডু উই ম্যানুভার ইন্ডিয়া, এগুলো খুব ইন্টারেস্টিং। আমি যদি লোকাল ইনভেস্টমেন্টে আসি, গোল্ড ইনভেস্টমেন্ট করছে অনেকেই। এই গোল্ড ইনভেস্টমেন্ট হ্যাজ এ ডাইরেক্ট ইম্প্যাক্ট অন দ্য স্টক মার্কেট, কারণ দিজ আর কম্পিটিং ক্লাসেস, অ্যাসেট ক্লাসেস। আমি তো বলবো গোল্ডে সবার ইনভেস্টমেন্ট রাখা উচিত, বিকজ ইটস এ হেজ এগেনস্ট কারেন্সি রিস্ক, রাইট? But I'm very bullish about the stock market in Bangladesh. I'm very bullish about elections. আজকে কয় তারিখ? আজকে 24, রাইট। 12 তারিখ ইলেকশন হওয়ার কথা ইনশাল্লাহ। আই এম ভেরি এক্সাইটেড। আই থিঙ্ক ইলেকশনের পরে বিজনেস কনফিডেন্স বাড়বে। আই থিঙ্ক স্পেশালি লাস্ট কয়েক মাস ধরে বিজনেস কনফিডেন্স অনেক কম ছিল। এই ইন্টারিম গভর্নমেন্টের ডক্টর এহসান মনসুর, সামওয়ান আই নো ওয়েল, আই রেসপেক্ট ডক্টর এহসান মনসুর। আই থিঙ্ক ওনার অনেক পলিসিগত ডিসিশনস হ্যাভ বিন গুড, হ্যাভ বিন সলিড। শোনা যাচ্ছে হয়তো হি মাইট ইভেন কন্টিনিউ, আই ডোন্ট নো। So anyway, I'm looking forward to a strong economy after elections, especially after elections, এবং I'm looking forward to a strong stock market. আশা করছি অনেক রিফর্ম আসবে। আমি অনেক পলিটিক্যাল কমিটমেন্টের কিছু মানে আভাস পাচ্ছি এদিক ওদিকে ইত্যাদি। একটা সময় আমি কাজ করতাম স্টক মার্কেটে, আমার অনেক বন্ধু বান্ধব আছে। তো ইয়া, আই এম ভেরি এক্সাইটেড। আপনার সাথে আগে মার্কেট অনেক কথা হতো, দেখি আর কি এখন মার্কেটে কি হয়। আচ্ছা, গোল্ডে তাহলে যে গ্লোবাল ফোরকাস্ট বলছেন যে 2030 পর্যন্ত আপনারা ফোরকাস্ট করছেন? আই থিঙ্ক 2030 পর্যন্ত ট্রাম্প ইজ গুড ফর গোল্ড। ওকে। আপনি যদি ট্রাম্পের ভিডিও দেখেন দেখবেন ও সোর্স অফ অল দ্য আনসার্টেনিটিজ। That is perhaps to some extent intentional. It's to some extent মানে দুই দিকেই গোল্ডের লাভ হচ্ছে। দেখেন, মানে আমি যদি একটা মজার একটা এক্সাম্পল দিই, আপনি ট্রাম্পের ওভাল অফিসের চিত্র দেখেছেন তো নতুন, অনেক দেখবেন স্বর্ণ দিয়ে সাজিয়েছে, কিন্তু একটু এম্পারার টাইপ। মানে বাট অন এ সিরিয়াস নোট, এরকম একটা শোনা যায় যে এই তাদের আমেরিকার ট্রেজারিতে যে গোল্ড যে দামে প্রাইস করা, ওইটাকে তারা রিপ্রাইসিং করবে ফার্স্ট টাইম সিন্স 1934। এবং ওটাকে যদি মার্কেটে রিপ্রাইসিং করে, আমেরিকার একটা বিশাল একটা ডেট আছে ওদের ইকোনমিতে, ইজ 30 ট্রিলিয়ন, ইজ 120% অফ দ্য ইকোনমি। যেটা আনসাস্টেনেবল, কারণ ট্রাম্পের এই আমেরিকার গভর্নমেন্টের এই ডেটটাকে সার্ভিস করার জন্য $1.5 ট্রিলিয়ন বছরে খরচ করতে ইন্টারেস্ট পেমেন্টে, এবং এটা আনসাস্টেনেবল হয়ে গেছে, কারণ ওদের ডিফেন্স বাজেট থেকে বড়। সো এই গোল্ডে এখানেও কিছু গোল্ড বাড়লেই যদি ওরা ওদের ভল্টে যে গোল্ডগুলো আছে ওগুলোকে নতুন করে রিপ্রাইস করে, ওদের ডেটটা অনেকটা মুছে যাবে, ওখানে ওই পলিটিক্সও আছে। প্লাস এই যে আনসার্টিনিটিগুলো তৈরি হচ্ছে, কারণ ধরেন চায়নার সাথে এই ইউএসএ একটা এপ্রিলে মিটিং হওয়ার কথা, এই 2026-এ। এই মিটিংয়ে ট্রাম্প বার্গেনিং করবে। ভেনিজুয়েলা হয়তো তখন ওর হাতে, ইরানে হয়তো তখন চায়নার পার্টনার, সোর্স অফ এনার্জি ইত্যাদি, তখন হয়তো কিছু বার্গেনিং করবে। ওই বার্গেনিংয়ের ফলাফলে কী হবে দেখা যাক। সো এই যে মুভমেন্টগুলো হচ্ছে, জিওপলিটিক্যাল ওয়ার হচ্ছে, এগুলো হচ্ছে বার্গেনিং চিপ ট্রাম্পের for the US administration. It's for how I see it. So this will continue. US still has the largest army in the world, strongest army in the world. The armyটা is going to try to protect its economic interests. So এইসব বিভিন্ন অ্যাগ্রেসিভ ইসের জন্য, আনসার্টেনিটির জন্য ফ্লাইট টু সেফটি হয়, অ্যাজ ইউ নো, গোল্ডের দাম বাড়বে। সো 2030 পর্যন্ত গোল্ড ইজ, আই থিঙ্ক, আ ভেরি ইন্টারেস্টিং ইনভেস্টমেন্ট, গুড ইনভেস্টমেন্ট। এখনও কেনার সময় আছে, আই থিঙ্ক। আমি অনেক ফোরকাস্ট পড়েছি যারা বলছে গোল্ডের দাম এখন থেকে 4 গুণ বাড়বে। সো আম সেইং এখন অনেক বেড়ে গেছে, আমার অনেক বন্ধু বান্ধব বলছে বেড়ে গেছে, আমি কেনা উচিত না। বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং, এটা টেকনিক্যাল অ্যানালিসিস দিয়ে এই গোল্ডের প্রাইসটাকে এখন আর অ্যাসেস করা যায় না। আই মিন যে প্রিভিয়াস হাই হিট করার পরে কারেকশন হয়েছিল, and now we see that was an opportunity. সেটাই। এখন টুকটাক কারেকশন তো হবেই, বাট আই থিঙ্ক গোল্ডের প্রাইস আরও বাড়বে। ওকে। এখন ছোটোখাটো হয়তো কারেকশন হবে বা আরও বাড়বে, এবং লাইক আই সেড, মানে
কনজারভেটিভ এস্টিমেট ওয়াল স্ট্রিটরা বলতেছে যে আরো 25-50% বাড়বে দিস ইয়ার। দিস ইয়ার, এবং অ্যাগ্রেসিভ এস্টিমেট বলছে যে 3 বছরে হয়তো এটা 3 টাইমস এর বেশি বাড়তে পারে। অনেকে বলছে যে গোল্ডের প্রাইস আর্টিফিশিয়ালি দমন করে রাখা হয়েছে আনটিল নাও। দ্যাটস আ ভিউ, দ্যাটস আ পার্সপেক্টিভ, বাট আমি ডেফিনেটলি মনে করি এখন অনেক আপসাইড আছে গোল্ডে। সিলভারে অনেক আপসাইড আছে, সিলভারের আবার ইন্ডাস্ট্রিয়াল ইউজেজ অনেক আছে, যেটা আগে ছিল না, এখন আছে। সিলভার প্রাইস অনেক বেড়েছে, 185% বেড়েছে লাস্ট আই থিঙ্ক 18 মান্থসে। আই থিঙ্ক আরও বাড়বে। কপার ইজ এ গুড ইনভেস্টমেন্ট। আই থিঙ্ক ইনক্রিজিংলি ইউ সি আ ওয়ার্ল্ড, যেহেতু এখন পুরো মাল্টিপোলার একটা ডিস্টেবিলাইজ অবস্থায়, ন্যাচুরালি ইউ সি পিপল ওয়ান্টিং হার্ড অ্যাসেটস। ফিয়াট কারেন্সিতে মানুষের বিশ্বাস কম থাকবে। সো আমরা এখন ফিরে আসি আমাদের স্টক মার্কেটে। Sure. যে আসলে 1 দশকের বেশি সময় ধরে এই স্টক মার্কেটটা ডিপ্রেসড, হয়তো কিছু ইন্টারিম র্যালি হয়, 1 বছর 1.5 বছর ভালো থাকে। যারা আপনার অল দ্য ব্লু চিপস যেগুলো ভালো ডিভিডেন্ড দেয়, তারা ছাড়া অন্য কোনো কোম্পানির শেয়ার হোল্ডাররা ভালো নেই। ক্যাপিটাল ইরোশন হতে 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 আর আদার স্ট্রাকচারাল অ্যান্ড মার্কেটের যে বিহেভিয়ারাল প্রবলেমস আছে সেগুলো তো আছেই। তো এখানে আপনি কি ফোরসি করছেন? যে আমরা ধরে নিলাম ইলেকশন হচ্ছে অ্যান্ড উই আর গেটিং এ গুড গভর্নমেন্ট, দেন ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্ট। এখানে আসলে বাবু ভাই, এখানে ব্যাপারটা আমি 3 ভাগে ভাগ করি। ওকে, একটা হচ্ছে যে আমাদের স্টক মার্কেটের কিছু ফান্ডামেন্টাল প্রবলেম আছে যেগুলো আসলে সলভ করতে হবে। সেকেন্ডটা হচ্ছে যে আমাদের কিছু ম্যাক্রো ওরিয়েন্টেড ফ্যাক্টর থাকে যার কারণে আমাদের স্টক মার্কেট র্যালি করে, যেটা আমি মনে করি এই বেলা প্রযোজ্য হবে। এবং থার্ড হচ্ছে কিছু জায়গায় মনে হয় কিছু প্রাইস, কিছু ভ্যালু, কিছু আন্ডার ভ্যালুড স্টকস বাজারে আছে, যেটা সারপ্রাইজিংলি আন্ডার ভ্যালু। আমি 3টা নিয়ে বলি। আচ্ছা, সো আগে আমি একটু নেগেটিভটা বলি। নেগেটিভটা হচ্ছে যে আমাদের দেশে ইউ ডোন্ট হ্যাভ মার্কেট ডেপথ। আমাদের মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও যথেষ্ট কম, সবসময় কম ছিল। আমাদের দেশের সবচেয়ে সাকসেসফুল ব্যবসা প্রতিষ্ঠানরা মার্কেটে অন্তর্ভুক্ত না। আইপিও হয়নি, কর্পোরেট গভর্নেন্স খারাপ, ইত্যাদি ইত্যাদি, কখনই হয়নি। এটা আমি যতদূর জানি পাকিস্তান, শ্রীলঙ্কায় যথেষ্ট বেটার আমাদের থেকে। ওকে, সেকেন্ড হচ্ছে যে আমাদের দেশে অনেক, আপনি তো জানেন, অনেক জি ক্যাটাগরি স্টক আছে ইত্যাদি। সো এগুলোকে ডিলিস্ট করা উচিত বা এগুলো কী করা উচিত, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি সেদিন একটা ব্র্যাক ইপিএল একটা ইভেন্ট করেছিল, ওখানে গেলাম। তো ওখানে একজন বলছিলেন যে পাকিস্তানের মতো দেশে একটা ইন্টারেস্টিং মুভ নিয়েছে, তারা এই আর্নিংস কলটাকে তারা ম্যান্ডেটরি করেছে, অ্যানালিস্ট আর্নিং কল। এটার মাধ্যমে দেখা গেছে যে ট্রান্সপারেন্সি বাড়েটারে। সো আমাদের এখানে অনেক কাজ বাকি ইন টার্মস অফ ট্রান্সপারেন্সি, কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড গুড আইপিওস, ওটা আছে। বাট আই এম ভেরি বুলিশ অ্যাবাউট দ্য স্টক মার্কেট, শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম। শর্ট টার্মটা বলি কেন? বুলিশ বলতে আমরা কি বুঝি? বুলিশ বলতে আমি বলতেছি না যে আমাদের মার্কেটে অনেক স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যাবে ইলেকশনের উপরে ওভারনাইট, বাট আপনি যদি দেখেন যে আমাদের ব্যাংকিং সেক্টর লিকুইডিটির এখন কি পরিমাণে বেড়ে আছে, এক্সেস লিকুইডিটি। আমাদের তো রিজার্ভ রেশিও থাকে, ওই রিজার্ভ রেশিও এক্সেস যে লিকুইডিটি, আমার নিজের অ্যানালিসিস বলে এখন মধ্যে আমাদের ডিসেম্বর 2025-এর পর থেকে এখন পর্যন্ত, সরি 23-এর পর থেকে এখন পর্যন্ত মোর দেন 100% বেড়েছে এক্সেস লিকুইডিটি। এই লিকুইডিটি কোথায় যাবে? আমাদের কিন্তু কন্ট্রাকশনের মনিটারি পলিসি চলেছে, রাইট, বিকজ অফ ইনফ্লেশন। এটা হলে কি হয়, মানে আমাদের দেশে কিন্তু লোন নেওয়া হচ্ছে না, প্লাস বিজনেস সেন্টিমেন্ট তো দুর্বল ছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়, স্পেশালি এই সময়। ইলেকশনের পর তো বিজনেস সেন্টিমেন্ট পজিটিভ হবেই। এসান মাসুদ নিজে বলছে যে ব্যাংকে লোন দিতে হবে এখন থেকে, কিছু করার নাই, রাইট। সো ব্যাংকরা ব্যবসা কিভাবে করছে এই কয়েক বছর? তারা ট্রেজারি বন্ড কিনছে। ট্রেজারি বন্ড ইন্টারেস্ট পড়ে যাচ্ছে, তো আপনিও জানেন। আমি তো নিজে ট্রেজারি বন্ড ইনভেস্ট করি, আমি তো ইন্টারেস্ট রেট ভালো পাচ্ছি না। মানে এখন এফডিতে বেটার রেট পাচ্ছি অনেক ক্ষেত্রে, কাছাকাছি পাচ্ছি। এটা তো আরও পড়বে, 5 ইয়ার রেট তো পড়ে যাচ্ছে। সো ব্যাংকরা কোথায় যাবে? এই যে এক্সেস লিকুইডিটি, তা প্লাস আপনি এখন রেমিটেন্সের ফিগার দেখেন। রেমিটেন্স যদি আপনি লাস্ট 3 মাস দেখেন, দেখবেন যে স্ট্রেট, যে বাংলা বলি একটু ক্যাজুয়াল বাংলা বলি, খাড়া উপরে উঠছে। There's money coming into the country, there's money in the banking system. পোস্ট ইলেকশন সেন্টিমেন্ট পজিটিভ থাকে। এত লম্বা সময় ডিপ্রেসড স্টক মার্কেট, ফ্লোর প্রাইস কত কিছু করা হয়েছে আগে, রাইট, নান অফ ইট ওয়ার্কড। মানুষ, যদি আবার খুব ক্যাজুয়াল ভাষায় বলি, মানুষ তো পয়সাও নিতে পারেনি, পার্সেল আছে 1 বছর, কোথাও কোনো কিছু বিক্রি হয়নি। এসএমই বলেন, আমি অডিও পছন্দ করি, অডিও বলেন। সো এখন ব্যাপারটা হচ্ছে যে পিপল ওয়ান্ট টু মেক মানি, দ্যার ইজ লিকুইডিটি ইন দ্য মার্কেট।
এবং লাস্ট ফ্যাক্টরটা হচ্ছে অনেক ভালো ভালো ব্যাংক এখনো আছে আমাদের, অনেক ভালো ভালো কোম্পানিও আছে, দেখবেন যে তাদের পি রেশিও এখন খুব কম, এদের সামনে ভালো ইপিএস আসবে। আমরা ব্যাংকিং সেক্টরে এনপিএল এর কথাবার্তা বলতেছি, উইচ ইজ ট্রু, ব্যাংকিং সেক্টরে রিস্ট্রাকচারিং দরকার ছিল এবং হচ্ছে। একটা হচ্ছে ইন্ডাস্ট্রি ওয়াইড পিকচার, আর একটা হচ্ছে ফার্ম লেভেলে আবার কিন্তু আপনার রাইট না প্রেসাইসলি। সো ধরেন আমি ব্যাংকের নাম নাই বলি, বাট অ্যাটলিস্ট 5 থেকে 10টা ব্যাংক আছে যেদের ভালো ইপিএস আসবে, ভালো ইপিএস আসবে। এবং কিছু টপ ব্যাংকের দেখবেন এখন প্রাইস টু আর্নিংস 5-এর নিচে, 4-এর নিচে, 3-এর নিচে, এদের ইপিএস ভালো আসবে। সো আই থিঙ্ক দে উইল বি আ ফান্ডামেন্টাল ড্রিভেন র্যালি পোস্ট ইলেকশনস বিকজ অফ সেন্টিমেন্ট, বিকজ অফ ব্যাংকিং লিকুইডিটি। আপনি যদি হিস্টোরিক্যালি ডেটা দেখেন, ইলেকশনের পরে আমাদের অনেক সময় র্যালি হয়েছে এরকম, স্পেশালি এরকম লম্বা সময় যখন একটা রিপ্রেস ডিমান্ডের বিষয় থাকে, র্যালি হয়েছে। এক, দুই, ইউল ফাইন্ড সাম ব্লু চিপ স্টকস যেগুলোর হিস্টোরিক্যালি লো পি রেশিও। আপনি স্কোয়ার ফার্মা দেখেন, অনেক আছে। আমি এগেন আই ডোন্ট থিঙ্ক আই ক্যান মেক a recommendation to buy, so I want to be clear, that's not what I'm doing. আমি just data বলছি যে এগুলোর পি রেশিও এখন অনেক কম, these are market leaders. Basically I think যে there are a lot of good stocks that are undervalued. I think it's a good time, banking liquidity অনেক ভালো, আমি just indicator গুলো বলে যাচ্ছি। So I'm very positive about the market for sure, and I think আমাদের সামনের বছরে different stages different stocks হয়তো I think scope পাবে। ইকোনমি রিকভার করে সব জায়গায় কি হয়, ব্যাংকরা তাদের ওই ওই ডিপোজিটকে রিপ্রাইস করার সুযোগ পায়, ওদের ওদের লেন্ডিং রেট বলেন, ডিপোজিট রেট বলেন, তো তখন তাদের একটা স্কোপ থাকে ভালো করার। এরপরে যেটা হয় ঈদের সময় বা ওর কাছাকাছি মানুষ কনজিউমার ডিসক্রিপশনের দিকে যায়, ওইসব দিকে খরচ বাড়ে, এবং একদম এডি যখন আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান ঠিক হয় ইত্যাদি, তখন হয়তো ইনফ্রাস্ট্রাকচারের একটা ডিমান্ড আসে, এগুলো পুরো ফিজিক্স। এন্ড আই ডোন্ট থিঙ্ক আমাদের স্টক মার্কেট উইল বি এনি ডিফারেন্ট। I think we'll be very bullish. একটাই রিস্ক হচ্ছে যদি পলিটিক্যাল আনসার্টেনিটি চলে, আনরেস্ট, পলিটিক্যাল ভায়োলেন্স হয়, those things are obviously very bad for us. Geopolitical risk তো থেকেই যায়, but barring those political risks, national and international, I tend to be bullish about the stock market, not just for this year, but for the next several years, honestly. আপনি অনেক মডেলিং করেন ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইন্ডেক্স যেটা আমাদের, এর কোনো ফোরকাস্ট আপনি কি শেয়ার করবেন কিনা? সো ইন্ডেক্স ফোরকাস্ট বলতে আমি আই থিঙ্ক যে সামনের বছর কোনো না কোনো সময় আই হোপ এটা ডাবল হবে। আমি একটা বন্ধুদের সাথে কথাবার্তা বলি, আমার একটা বন্ধু আমাকে বাজি দিয়েছে যে ইউনো আমরা শেয়ার করি ইনফরমেশন রেকমেন্ডেশন, আমাকে বলছে যে তুই আমাকে 2 গুণ করে দেখাবি। সো এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, দেখি। এখন অনেকটাই তো বাকিটা তো উপরওয়ালার উপর, অ্যান্ড অফকোর্স অন দ্য আমাদের রেমিটেন্স ইজ এ বিগ ফ্যাক্টর অবভিয়াসলি ফর জেনারেটিং লিকুইডিটি। উই নিড গুড আইপিওস ব্রাদার, এটা একটা ফ্যাক্ট। এবং আমি যতদূর খবর পাচ্ছি যে আমাদের যে পলিটিক্যাল পার্টিস, দে আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ এনকারেজিং আইপিওস, দ্যাট হ্যাজ টু হ্যাপেন। উই নিড টু ক্রিয়েট প্রপার ফান্ডামেন্টাল, আমি যেই কথাগুলো সোফার বললাম ফান্ডামেন্টালি বললাম, রাইট? আমাদের লিকুইডিটি ড্রিভেন বাবল হয়, বাট এই বাবলগুলোকে বাবল বলবো না, র্যালি হয়, সরি, কিন্তু এই র্যালিগুলোকে সাস্টেইন করার জন্য, যেন এগুলো বাবল না হয়, যেন প্রপার র্যালি হয় এবং গ্রোথ হয় এবং ইত্যাদি, উই নিড আ লট অফ গুড স্টকস। এরকম শুনতে পারছি যে সামনে হয়তো গভর্নমেন্ট যে বড়োইংটা করে, বিকজ অল গভর্নমেন্টস বড়, মেবি তারা স্টক মার্কেটের মাধ্যমে বড় করবে। উই নিড দিস সর্টস অফ ইনস্ট্রুমেন্টস, এই ডেট ইনস্ট্রুমেন্টস বাংলাদেশের স্টক মার্কেটে আরও আসা দরকার। সো আই এম ভেরি পজিটিভ, উই হোপ ফর আ ভেরি প্রো বিজনেস এনভায়রনমেন্ট, প্রো বিজনেস পলিটিক্যাল পার্টি, অ্যান্ড বাকিটা তো ফিসকাল প্রেশার বিল্ড আপ হচ্ছে। আপনি কি এক্সপেক্ট করছেন যে আমরা ইন্ডিয়ার উদাহরণ দেখতে পারি, যেখানে আপনার যে স্টেট ওন্ড কোম্পানিগুলোর স্টেক তারা আপনার অফলোড করেছে, একটা বাজেট ডেফিসিটের একটা বড় অংশ তারা আপনার ফিল আপ করেছে, আমাদের দেশে এটার কোনো এক্সপেকটেশন আপনার আছে কি? আছে, আই ডেফিনেটলি হোপ সো। মানে it's just been way too long that the stock market hasn't been addressed properly, I think I'm getting signs যে যারা আগামীতে হয়তো পাওয়ারে আসবে, there's a lot of interest and sophistication also in fixing the capital markets finally. I mean, we deserve a very good capital market. We're a large economy, right? Yeah. We're the 8th largest country in the world, population wise. Yeah. It's not a joke. এরকম একটা দেশে স্টক মার্কেট তো একটা হিউজ একটা স্কোপ থাকার কথা for people to make money, right? Yeah. And it's a good thing. It's stock markeটের ফিলসফিটা কি, যে আমরা সিটিজেনরা অংশীদার অফ দ্য বেস্ট কোম্পানিজ অফ আ কান্ট্রি, এটাই তো একটা সুন্দর একটা আইডিয়া।
এটাকে তো ক্যাসিনো ভাবার কোনো কারণ নাই। সো আই থিঙ্ক উই নিড টু চেঞ্জ আওয়ার কালচার, এবং হচ্ছে। আই থিঙ্ক ইট উইল হ্যাপেন ওভারনাইট তো হবে না, বাট আই এম ভেরি বুলিশ অ্যাবাউট দ্য স্টক মার্কেট। যে 5 আগস্টের পর থেকে আমরা যদি বলি যে আপনার যে ফ্লাইট টু কোয়ালিটি, and this is happening in the stock market also. যে আপনার এক সময় যে ম্যানিপুলেটেড আপনার যে ইনফ্লেটেড স্টক প্রাইস ছিল, কেউই আর আগের প্রাইসে নাই। না, আই এগ্রি উইথ ইউ। এখন অ্যান্ড ইটস এ গুড টাইম, বিকজ মানে যারা বিশ্বাস করবে যে মার্কেট, অনেকে আবার সেদিন একটা মজার বিষয় দেখলাম যে একজন ছোট ভাইয়ের সাথে কথা বলছিলাম, তো সে এতটাই নেগেটিভ স্টক মার্কেট নিয়ে, এতদিন ধরে ডিপ্রেস ছিল, সে বলছে যে সে আর কি জোক করে একটা কথা বলছে, সে বলছে যে জিজাস ক্রাইস্ট তাকে বললেও সে স্টক মার্কেট ইনভেস্ট করবে না। কিন্তু এই মোমেন্টগুলো কিন্তু ইন্টারেস্টিং, এই মোমেন্টেই কিন্তু ইনভেস্ট করতে হয়। পয়েন্ট অফ ম্যাক্সিমাম পেসিমিজম। Yes, you got it, at the point of maximum pessimism. And like I said, EPS ভালো আসবে, ইত্যাদি ইত্যাদি, অনেক ভালো স্টকস আছে, এবং প্রাইস কম আছে অনেক স্টকস, এবং পোস্ট ইলেকশন সেন্টিমেন্ট আছে, এবং লিকুইডিটি ব্যাংকে এক্সেস আছে। সো ইউ হ্যাভ টু কনসিডার অল দিস থিংস। ওকে, look forward to seeing your charts. যে আর হচ্ছে এখন দ্য লাস্ট কোয়েশ্চেন, যে 100 কোটি টাকার একটা ফ্রেশ ফান্ড ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে আপনি ম্যানেজ করবেন, without any board or regulations. 100 কোটি টাকা ফ্রেশ ফান্ড, as an asset manager. Exciting. As an asset manager for 3 years আপনি কোথায় কিভাবে allocate করবেন? Wow, amazing question. আমাকে যদি আগে বলতেন তাহলে আমি একদম চিন্তা ভাবনা করে অ্যান্সার দিতে পারতাম। অফ দ্য ব্যাট আমি বলবো যে আমি হয়তো 40% at least precious metals রাখবো। ওকে, at least 40%, maybe even 60%. ওকে, আমি হয়তো কিছু ট্রেজারিতে রাখবো, অবভিয়াসলি কিছুটা, বিকজ এই ট্রেজারি তো আসলে ইটস লাইক ফিয়াট কারেন্সি। ট্রেজারি আর এই গোল্ড প্রাইসের তো একটা থাকে, একটা ইনভার্স রিলেশনশিপ থাকে। বাট আমি প্রেশাস মেটালস বুলিশ বলে প্রেশাস মেটালস বেশি রাখবো, ট্রেজারিতে অনেক কম রাখবো, এবং মাঝখানের যে পোর্শনটা 30-40% হয়তো আমি ইকুইটিসে রাখবো। আমি হয়তো দেখবো যে কোন ব্যাংকগুলো আমি বুলিশ, টপ 3 টপ 4 ব্যাংকসে রাখবো। আমি হয়তো কিছু ব্লু চিপসে রাখবো, ফার্মাসিউটিক্যালসে রাখবো, আরও কিছু আমাদের মাল্টিন্যাশনাল আছে কনজিউমার গুডসে, ওখানে রাখবো, এবং আমি হয়তো টেলকোতে কিছু আন্ডার প্রাইস স্টকস আছে, টেলকোতে রাখবো। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ইউ আর ভেরি ভেরি ওয়েলকাম, থ্যাংক ইউ। দর্শক, আমরা আশা করতে পারি যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেছেন, আসলে বিচ্ছিন্নভাবে আমাদের দেশকে বা দেশের অর্থনীতিকে এখন আর চিন্তা করার সুযোগ নেই। দ্য ওয়ার্ল্ড অর্ডার ইজ চেঞ্জিং। অনেক নানান সমীকরণের কথা তিনি বলছিলেন, যে প্রেশাস মেটালের ব্যাপারে তার ফোরকাস্ট আপনারা শুনলেন, যে তারপরে আমাদের স্থানীয় যে স্টক মার্কেট, তিনি এক্সপেক্ট করছেন যে নির্বাচনের পরে আমাদের ইনভেস্টরদের কনফিডেন্স বাড়বে, অ্যান্ড যে সমস্ত আপনার পলিসি প্যারালাইসিসের কারণে আমাদের স্টক মার্কেট সাফার করেছে অনেক দিন, সেগুলোর একটা সুরাহা তিনি এক্সপেক্ট করছেন। সব কিছু মিলিয়ে 40-60% তিনি প্রেশাস মেটালে রাখবেন, কিছু ট্রেজারিতে, অ্যান্ড বাকি সব ইতিহাসের সবচেয়ে কম দামে ট্রেড হওয়া, ভ্যালুয়েশন ওয়াইজ যে ব্লু চিপ স্টক আছে, কিছু টপ 4 ব্যাংকস অ্যান্ড সাম আদার ব্লু চিপ, তিনি একটার পর একটা সেড, যদিও স্টকগুলোর নাম আমরা আজকে শুনতে পারিনি, বাট দ্যাট ওয়াজ এ গ্রেট ইনসাইট। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। পরে পর্বে দেখা হচ্ছে।